بسم الله الرحمن الرحيم ألف لام را تلك آيات الكتاب المبين إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين আলিফ লাম র এগুলো হচ্ছে একটি সুস্পষ্ট গ্রন্থের আয়াত। নিঃসন্দেহে আমি একে আরবি কোরআন হিসেবে নাজিল করেছি যেন তোমরা তা অনুধাবন করতে পারো। হে নবী, আমি তোমাকে এ কোরআনের মাধ্যমে একটি সুন্দর কাহিনী শোনাতে যাচ্ছি যা আমি তোমার কাছে ওহী হিসেবে পাঠিয়েছি, অথচ তার আগ পর্যন্ত তুমি এ কাহিনী সম্পর্কে ছিলে সম্পূর্ণ বেখবর লোকদেরই একজন। এটা হচ্ছে সে সময়ের কথা যখন ইউসুফ তার পিতাকে বলল, হে আমার পিতা, আমি স্বপ্নে দেখেছি 11টা তারা, চাঁদ ও সূরজকে আমি এদের আমার প্রতি সাজদাবনত অবস্থায় দেখেছি। একথা শুনে তার পিতা বলল, হে আমার স্নেহের পুত্র, তুমি তোমার এই স্বপ্নের কথা কিন্তু তোমার ভাইদের কাছে বলে দিও না, তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র আঁটতে শুরু করবে, কেননা শয়তান মানুষের খোলাখুলি দুশমন। এমন না হোক হরেন হোপকে লোভের ফাঁদে ফেলছে। তার যাতায়াত খুবই বিপজ্জনক। আমার মনে হচ্ছে নতুন কোনো ষড়যন্ত্র করছে। তা অসম্ভব নয়, তবে এখন যেহেতু তাদের চিনে ফেলেছি তাই কোনো বিপদ নেই। আশা করছি তার মাধ্যমে ইবাদতখানার দালাল চক্রকে শনাক্ত করতে পারবো। আমি আপনাকে একজন আমুনের অনুসারী হিসেবে অনুরোধ করব, ইউজারসিফকে একদম বাড়তে দেবেন না। এভাবে বাড়তে থাকলে সে একদিন আমেন হোতেপের জায়গা দখল করে নেবে, আপনাকেও বঞ্চিত করবে। মরহুম আমেন হোতেবের সময় থেকে আপনারা প্রমাণ করে দিয়েছেন যে নিজেদের মাকসাদে পৌঁছাতে আপনারা যে কোনো কাজ করতে পারেন। আমি আপনাদের কাছে আমার বার্তাবাহক পাঠিয়েছিলাম এই ভেবে যে আপনারা স্বেচ্ছাচারিতা ত্যাগ করবেন। বলেছিলাম আমেন হোতেবের ক্রোধ অধিক হওয়ার পূর্বে ক্ষমা প্রার্থনা করুন, কিন্তু আমার সহযোগিতার পরিবর্তে আপনি ষড়যন্ত্র করে আমি আমার পুত্র ও স্বামীকে হত্যা করতে চাইলেন। আপনাদের ষড়যন্ত্রের ফলে বেচারা আপুপিস ফাঁসিতে ঝুলল। আনু, আপনি রাগান্বিত হয়ে আছেন। হাকিকত মূল হলো এটাই যে আমুন খোদাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিলের কারণে আপুপিস নিজেই বাচ্চাকে হত্যা করতে চেয়েছে। যাই বলুন না কেন, সিদ্ধান্ত দেওয়ার মালিক আমার পুত্র আমেন হোতেব। আমি তার কাজে হস্তক্ষেপ করতে পারি না। এখন আমার সমস্যা ভিন্ন জায়গায়। একজন ভিনদেশী যে আমুন খোদায় বিশ্বাসী নয়, সে কিনা মিশরের মতো প্রাচীন দেশের কৃষিমন্ত্রী হবে। আপনি কি বুঝতে পারছেন? ইউজারসিফ যদি মিশরের সমস্ত ধন সম্পদ গম কেনার কাজে ব্যয় করে, তাহলে মিশরের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে? গমে স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র হবে, অন্যদিকে সামরিক শক্তি ভেঙে পড়বে, আর এই সুযোগে আমাদের বহিঃশত্রুরা আমাদের উপর যে কোনো সময় আক্রমণে লিপ্ত হবে। একজন ভিনদেশী জওয়ান এসে তার মতো করে খোয়াবের ব্যাখ্যা করলো, আর সবাই তা মেনে নিল। এটা কি ঠিক? রাষ্ট্র চালাতে তাকে কৌশলী হতে হয়। রাষ্ট্র চালাতে গেলে শক্তির দরকার হয়, বুদ্ধির দরকার হয়। সময় আছে এখনো, ভেবে দেখুন। আর যদি দুর্ভিক্ষ এসেও যায়, রাষ্ট্র কি সবাইকে বসিয়ে বসিয়ে গম খাওয়াবে? রাষ্ট্র তো কোনো লঙ্গরখানা নয়, বরং এতে জনগণ নিশ্চিন্ত হয়ে হাত পা গুটিয়ে বসে থাকবে। এই যুবক আমাদের মিশরকে একেবারে ধ্বংস করে ছেড়ে দেবে। এবার ভাবুন কি করবেন। ধরে নিচ্ছি আপনার কথা সঠিক, কিন্তু আমার করণীয় কি? অনেক কিছুই করার আছে। আপাতত জওয়ান আমেন হোতেবকে সবকিছু বুঝিয়ে বলুন,
আমাদের দেশের জ্ঞানী গুণী অভিজ্ঞ ও বিচক্ষণ ব্যক্তিরা কি মরে গেছে যে একজন ভেড়া চড়ানো ভিনদেশীর কাছে আমাদের হুকুমত অর্পণ করতে হবে? কিন্তু আমেনহোতেপ ইউজারসিফকে ভালোবাসে। মনে হয় না আমার কথায় কোনো লাভ হবে। যদি জানতে পারেন যে ইউজারসিফ এই সাম্রাজ্যের অধিপতি হতে চায় তাহলে কি করবেন? আর সেটা করতে গিয়ে সে যদি জোয়ান আমেনহোতেপকে হত্যা পর্যন্ত করে ফেলে, তখন হয়তো আপনি আমার কথা বিশ্বাস করছেন না, তবে আমি নিশ্চিত যে এই যুবক আমাদের বিরুদ্ধে কোনো নীল নকশা নিয়ে এখানে এসেছে। ভয়ঙ্কর কিছু ঘটার আগে সাবধান হন। অনুরূপ খেয়াল করছেন না বানু। এক গাদা সাজাপ্রাপ্ত আসামিকে জাবিরা কারাগার থেকে নিয়ে এসেছে এবং মন্ত্রণালয়ের বিভিন্ন কাজে ন্যস্ত করেছে। তার মানে কি আমাদেরকে হরেনহোপের ন্যায় সাহসী আর বীর পুরুষ নেই? আমি শুধু আপনাকে সাবধান করতে পারি বানুতি, বাকি সিদ্ধান্ত আপনার। উত্তম হচ্ছে এই চার দেয়ালের কথা যেন বাইরে না যায়, কেননা এটা নিয়ে আবার দেখা যাবে তত্ত্ব বিশ্লেষণ ব্যাখ্যা শুরু হয়ে গেছে। পরে হয়তো বলবে আমি ষড়যন্ত্রকারী। জানি না কে ইবাদতকারী আর কে শয়তান। যাই আমার পুত্রের সঙ্গে কথা বলে দেখি। যাই হোক না কেন, একজন ভিনদেশীকে মিশরের উচ্চ পদে আমি দেখতে চাই না। ইরানুস, সাংঘাতিক খবর আছে। বলো, কি হয়েছে? জনাব অজ্ঞামোহর বানতির সাথে দেখা করে গেছেন। তিনি বানতিকে বলেছেন ইউজারসিফ কোনো নীল নকশা কার্যকর করতে এখানে এসেছেন। ক্ষমতার লোভে ইউজারসিফ নাকি জোয়ান আমেনহোতেপকে হত্যা করবেন। তুমি একদম নিশ্চিত থাকো, আমি ইউজারসিফকে এই কথা বলবো। মনে হলো বানতিও তা বিশ্বাস করেছেন, আর অজ্ঞামোহর আমাকে নিষেধ করেছেন আমি যেন কাউকে না বলি। বানুতির দিকে লক্ষ্য রেখো। ঠিক আছে, এখন তুমি চলে যাও। কেউ দেখে ফেলার আগে তোমার এখান থেকে চলে যাওয়া উচিত। তোমার উচিত তাকে ক্ষমতাচ্যুত করা। কেন আম্মাজান? ইউজারসিফের গুনাহ ও অপরাধটা কি আছে? এটি লজ্জার যে আমুন খোদার শহর তেবসে, যে শহরের প্রায় সবাই নিজের অস্তিত্ব দিয়ে আমুনকে ইবাদত করে, আর সেখানে কিনা আমুনের দুশ্মন ক্ষমতার স্বাদভোগ করবে। আমার মনে হয় না যে ইউজারসিফের ক্ষমতার লোভ রয়েছে। ইউজারসিফের ক্ষমতার আহরণ অথবা অপসারণ কোথাও কোনরূপ পার্থক্য করে না। তাকে এখন আমাদের প্রয়োজন। সে আমাদের বিপদ থেকে উদ্ধার করতে পারে। তাহলে সরাসরি বলো যে মিশরের সব মানুষ মারা গিয়েছে, আর আমরা একজন কাফেরকে মিশরের অর্থমন্ত্রীর পদ দিতে বাধ্য হয়েছি। কেন সেনাপতি হরেনহোপকে কি এই কাজে লাগানো যায় না? একজন দাগী আসামি ইউজারসিফকে কোন বিবেচনায় মিশরের অর্থমন্ত্রীর দায়িত্ব পদে নিযুক্ত করলে? আমি হরেনহোপকে ভালোবাসি এবং তার সামর্থ্য সম্পর্কে অবগত, কিন্তু সবাইকে সব কাজের জন্য তৈরি করা হয়নি। এছাড়াও জাভিরা কারাগারে আসামিরা ইউজারসিফের কারণেই সংশোধিত হয়েছে। দাগী আসামি সব সহজ কথা নয়।
এই কারাবন্দীরা নিজেদের ভুলের জন্য অনুশোচনাগ্রস্ত এবং এখন ওরা যোগ্যতা সম্পন্ন কর্মকর্তা। আমি তোমার আব্বাজানের সময়কাল দেখেছি এবং মিশরের হুকুমতের শুরু থেকেই ছিলাম। আমি যা কিছু বলছি তোমার ও মিশরের কল্যাণের জন্যই বলছি। ইউজারসিফ তোমার সরলতা ও বিশ্বাসের সুযোগ নিচ্ছে। 7 বছর ধরে গম ক্রয় করার অর্থ কি তুমি বুঝতে পারছো না? এতে মিশরের রাষ্ট্রীয় কোষাগার শূন্য হয়ে যাবে। এতে করে আমাদের সামরিক শক্তি হ্রাস পাবে এবং বহিঃশত্রুর আক্রমণ বৃদ্ধি পাবে। কৃষকদের মাঝে যদি রাষ্ট্রীয় জমি বিতরণ করা হয় তাহলে তোমার ভবিষ্যৎ কোথায় গিয়ে ঠেকবে বুঝতে পারছো না? আপনার চিন্তা সঠিক। যদি ইউজারসিফ আমার উপস্থাপিত বিষয়বলির সঠিক উত্তর দিতে অক্ষম হয় তাহলে অবশ্যই পদচ্যুত হবে। তাকে কোনরূপ ছাড় দেয়া হবে না, আমি আপনাকে কথা দিচ্ছি। আমি আমার কথাগুলো বললাম, বাকিটা তোমার বিবেচনা। এমনও সম্ভাবনা আছে যে ক্ষমতার লোভে পড়ে সে তোমাকে হত্যা পর্যন্ত করতে পারে। এইটা আবার কে ভবিষ্যৎবাণী করলো? এটা শুধু আমার কথা নয়, ইবাদতখানার খাদেমরাও এ শঙ্কাই করছেন। এদের আসলেই কোনো মান সম্মান বোধ নেই। এত অল্প খাদ্য ভাণ্ডার নিয়ে এই দুর্যোগ মোকাবেলা করা সম্ভব নয়। ইসমুত, তুমি একজন কোষাধ্যক্ষ হিসেবে তোমার উচিত ছিল আরও কর্মতৎপর হওয়া। উত্তম পন্থা হল সবসময় আয়কর বৃদ্ধি করা ও জনগণের কাছ থেকে অধিক রাজস্ব আদায় করা। না, এই পদ্ধতিতে অভাবী লোকদের আরও অভাবী করে তুলবে। যদি কেউ অগ্রিম আয়কর প্রদান করতে না পারে তাহলে কি হবে? ধারণা করছি ভরণ পোষণ ও খরচের জন্য আরও উত্তম পথ খোলা রয়েছে। দরুদ আলী জনাব ইউজারসিফ। খোদাবন্দের দরুদ তোমার উপরে। কি হয়েছে ইরানুস? খোদাবন্দের দরুদ তোমাদের উপরে। দরুদ তোমার উপরে ইরানুস। আলী জনাব, হরেনব গতকাল অজ্ঞামহরের ইবাদতখানায় গিয়েছিল। জানি না তাদের মধ্যে কি কথা হয়েছে। আমি হরেনহবকে নিয়ে খুব বেশি চিন্তিত নই। সে কুদরতের প্রতি আকৃষ্ট হতে পারে, কিন্তু আমেনহতেবের বিশ্বাসের খেয়ানতকারী নয়। মনে হয় না এত সহজে নিজেকে বিক্রি করবে। আজ অজ্ঞামহর বানুতির দিদারে এসেছিল। নিশ্চয়ই তারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তুমি নিজে তাদেরকে দেখেছ? না, বানুতির খাদেম আমাকে খবর দিয়েছে। আর অজ্ঞামহর চলে যাওয়ার পর বানুতি আমেনহতেবের কাছে গিয়েছে। সন্দেহ নেই যে অজ্ঞামহর তার উদ্দেশ্য হাসিলের জন্যই গিয়েছে। সবকিছুই সম্ভব, তবে এই বিষয় নিয়ে চিন্তিত হবার মতো এমন কিছুই ঘটেনি। আমার আপু পিসের কথা মনে আছে। ওটা খাদেমদেরই ষড়যন্ত্র ছিল। জানি আমুনের ইবাদতখানার খাদেমগণ নিজেদের উদ্দেশ্য হাসিল করতে যে কোনো কাজ করতে তার দ্বিধা করবে না, কিন্তু আমার খোদা মহাপরাক্রমশালী এবং আমি নিজেকে তার উপর সোপর্দ করেছি। যেহেতু আমরা কাজ করছি, সেহেতু আমুনের ইবাদতখানার খাদেমগণ নিজেদের অস্তিত্ব বিপন্ন দেখতে পাচ্ছে। অবশ্যই নিজেদের অস্তিত্ব প্রতিষ্ঠায় সজাগ থাকবেন। তবে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই যে এই লড়াইয়ে আমি এবং আমার খোদাই বিজয়ী হবে। অলি জনাব, বাদশাহ চতুর্থ আমেনহতেব আপনাকে তলব করেছেন। ঠিক আছে, তুমি যাও, আমি এক্ষুনি আসছি। যদিও বানুতি আমাকে গালমন্দ ও মিথ্যাচার করেছে, কিন্তু তারপরও বলবো চিন্তার কারণ নেই। আজ নিরিফার কোপ্তার সাথে দেখা হয়েছিল, সে কিন্তু পুরনো শত্রুতা ভোলেনি। আলী জনাব ইউজারসিফ সম্পর্কে কিছু বলেছে? হ্যাঁ, সে বলেছে সে সুযোগের অপেক্ষায় রয়েছে। আমি তো জানি নিনিফার কোপ্তা বিপজ্জনক লোক, তারপরও বলছি এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আসছি। আলী জনাব ইউজারসিফ প্রবেশের অনুমতি চাইছে।
দরুদ মহামান্য বাদশাহ, দরুদ বানু। দরুদ হাকিম ইউজারসিফ। খোশ আমদেদ ইউজারসিফ, কাজে এতটাই মশগুল হয়েছো যে আমাকেই ভুলে গেছো। আমার আজিফা আঞ্জাম দিতে মাশগুল ছিলাম। দুধ বলল আপনি তলব করেছেন, খেদমতে হাজির হলাম। সর্বশেষ যে পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলো সম্পর্কে জানতে চাচ্ছিলাম। সেগুলো এখনো পুরোপুরি কার্যকর হয়নি মহামান্য বাদশাহ। আমাদের তথ্য সংগ্রহ এখনো পরিপূর্ণ হয়নি। এখন পদক্ষেপে ফায়দা হবে না। আগে জানা উচিত মিশরের জনসংখ্যা কত, নারী এবং পুরুষের সংখ্যা কত, বড় এবং ছোট মিলিয়ে কতজন, এবং এই সংখ্যা শহরে কেমন, কতজন শহরে বাস করে আর কতজন গ্রামে বাস করে, কতজন কৃষি কাজ করে, কি পরিমাণ জমি কৃষিকাজে ব্যবহৃত হয় এবং সেটা কোন অঞ্চলের। এগুলো জানার পরে পরিপূর্ণ পদক্ষেপ নিতে পারবো। চাষাবাদযোগ্য জমিগুলো নীলনদের আশেপাশেই রয়েছে, এটা পরিমাপ করা খুব বেশি মুশকিল নয়। আসলে যে জমিগুলোর পাশে জলধারা রয়েছে তার সবগুলি চাষাবাদযোগ্য। এই নিয়ামতে 7 বছর শুধু নীল নদী পানিপূর্ণ থাকবে না, মহান খোদাবন্দের ইচ্ছায় বৃষ্টি পুরো মিশর দেশের তৃষ্ণা মিটিয়ে দেবে। তোমার একাত্মবাদী খোদা কি আমাদের জন্য কাজ করবে? মিশরের জন্য কি 7 বছর বৃষ্টি ঝরাবে? এতে করে সমগ্র মিশর চাষাবাদের উপযোগী হয়ে উঠবে। আমাদের উচিত সমস্ত কৃষককে বলা যতটুকু সম্ভব গমের চাষাবাদ করতে। আমরা তাদের চাহিদার অতিরিক্ত অংশ উপযুক্ত মূল্য দিয়ে মিশরের হুকুমতের জন্য ক্রয় করব। গম কেনার এ সকল পুঁজি কোথা থেকে সংগ্রহ করব? প্রথমত কর আরোপের অব্যাহতি থেকে, এবং দ্বিতীয়ত জমির মূল্যে গম ক্রয়ের মাধ্যম হতে। যে যতটুকু গম মিশরের হুকুমতে জমা রাখবে সে ঠিক ততটুকু জমি পাবে এবং সেখানে কাজ করবে। এই জমিগুলো ইতিহাসের ধারাবাহিকতায় হুকুমতের পৃষ্ঠপোষকতা করেছে এবং মিশরের বাদশাদের ক্ষমতার জিম্মেদার হয়েছে। ওগুলো দান করে দেওয়া কি ঠিক হবে? তাদেরকে জমি হস্তান্তর করলে আমাদের হুকুমত দুর্বল হয়ে যাবে। আপনার কিন্তু উচিত আমুনের ইবাদতখানার সকল ধন সম্পদের উপর মালিকানা প্রতিষ্ঠিত করা। 3000 বছর অতিক্রান্ত হয়েছে, অথচ এখনো কেউ আমুনের ধন সম্পদ খাদেমদের কাছ থেকে উদ্ধার করতে পারেনি। আমরা কারো কাছ থেকে জোর করে কোনো কিছু গ্রহণ করব না, তারা নিজেরা হস্তান্তর করবে। আমি এখনো আমার জবাব পেলাম না। জমিগুলো দান করার ফলে আমাদের হুকুমত দুর্বল হয়ে পড়বে না? এটা অত্যন্ত সহজ। আমরা কাউকে বিনামূল্যে গম দেব না, হোক সে খাদেম হোক সে ধনী লোক। বিনিময় হয় মুদ্রা নতুবা স্বর্ণালঙ্কার অথবা অন্য কোনো সম্পদ লিখে দেবে। এভাবে ক্রমান্বয়ে যা আমরা নিজেদের কৃষককে দান করব সেটা আবার আমাদের মালিকানাতে ফিরে আসবে। যদি ধনী ব্যক্তিরা ও খাদেমগণ নিজেদের গম গুদামজাত করে, তাহলে তো রাষ্ট্রীয় কোষাগারে গম জমা পড়বে না। আপনাদেরকে আশ্বস্ত করছি যে মিশরের হুকুমত ছাড়া কেউ গম গুদামজাতকরণের দুঃসাহস দেখাতে পারবে না। আচ্ছা, ভরণ পোষণ যোগানোর জন্য কি অন্য পন্থার দরকার নেই? কেন নেই? আছে। আপনি অনুমতি দিলে প্রথম ফুরসাতেই আমি জনগণের কাছ থেকে সাহায্য পেতে চাই। আপনি কি নিশ্চিত যে জনগণের কাছে সাহায্য চাইলে তারা সহযোগিতা করবে? আমি আশাবাদী ওরা আমাকে সাহায্য করবে। একটা খবর পেয়েছি, ইবাদতখানার সর্বশ্রেষ্ঠ খোয়াব ব্যাখ্যাকারীর মরাদেহ নীলনদ থেকে উদ্ধার হয়েছে। তার মানে ডুবে মারা গেছে? না, আমার ধারণা তাকে ডুবিয়ে মারা হয়েছে। তার মানে খাদেমগণ তাকে হত্যা করেছে? আলী জনাব, আমার ধারণা হচ্ছে যে ইউজারসিফের খোয়াবের ব্যাখ্যা অনুমোদন করার কারণেই খাদেমরা তাকে শাস্তি দিয়েছে। আমার তা মনে হয় না, তবে হত্যাকারী কে সেটা আমি অনুমান করতে পারছি। খাদেমরা নয়, তাকে হত্যা করতে লোক ভাড়া করা হয়েছে। তাদের স্বেচ্ছাচারিত পাপাচারের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। তাদের ব্যাপারে একটু ভাবা উচিত। জনগণ একজন কাফেরের খেলনা বস্তুতে পরিণত হয়েছে। একজন বাদশাহ তার খোয়াবের অন্বেষণ করতে গিয়ে সাধারণ জনগণের উপর কি দুঃস্বপ্নই না ডেকে আনছেন। দরুদ আপনার উপর ইউজারসিফ, দরুদ আপনার উপর ইউজারসিফ, দরুদ আপনার উপর, দরুদ আপনার উপর ইউজারসিফ।
আমরা অবশ্যই ভবিষ্যতের কথা চিন্তা করে গম গুদামজাত করব, কিন্তু আমি আপনাদের কাছে চাইছি আপনাদের প্রয়োজনের অতিরিক্ত গম আপনারা বিনা মূল্যে মিশরের হুকুমতের কাছে জমা রাখবেন। আমরা বুঝতে পারছি যে এটা একটা চালাকি। কেন আমাদের কষ্টের ফসল রাষ্ট্রের কোষাগারে দেব? শুনে রাখো, আমি আমার এক মুঠো গমও কাউকে দেব না। তার মানে 10,000 দেবন। এটা কিন্তু কম সম্পদ নয়। হ্যাঁ, কম নয়, তবে ইউজারশিপের জন্য আমি আরো অন্তত 10 গুণ বেশি চাই। এর চাইতে কম হলে অন্য কাউকে দিয়ে করান, আমাকে দিয়ে সম্ভব নয়। আলী জনাব, আলী জনাব, আলী জনাব, অজ্ঞামোহরের জন্য একটা ভালো খবর এনেছি।